বোরন পরিবারের মধ্যে কি কি রয়েছে, ঠিক আছে। বোরন পরিবারের মধ্যে রয়েছে হলো বাবা এলো গাড়ি নিয়ে ইনথলে, অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। ঠিক আছে বাবা ধনগুলো, বোঝাতে পারলাম? হ্যাঁ, এখন তো হয়নি, বুঝবা কি। এই বোরন এর ইলেকট্রন বিন্যাস আমাদেরকে জানতে হবে। কি পড়ছি আমরা? গ্রুপ 13, তাই তো। এই গ্রুপ 13 এর মধ্যে কি থাকে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। সর্বপ্রথম এদের আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। কি জানতে হবে? ইলেকট্রন বিন্যাস। যেহেতু 13 নম্বর গ্রুপে উপস্থিত, তো 3কে আমরা কনসিডার করে এদের সর্ববহিস্তম ইলেকট্রন আর কি বিন্যাস এমন হবে। কেমন হবে? সর্ববহিস্তম ইলেকট্রন বিন্যাস কেমন হবে? NH2 NP1। ঠিক আছে, NSP NH2 NP1। এবার এনটা কি দাদা? এনটা হলো পর্যায় সংখ্যা। এনটা কি? পর্যায় সংখ্যা, মানে যে পর্যায়ে সেই মৌলটি আর কি অবস্থান করে সেটা আর কি। যদি এন এর মান 2 অথবা 3 হয়, তাহলে আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো। কোনটা? NH2 NP1। যদি এন এর মান 4 5 হয়, সেক্ষেত্রে আমরা n-1 D⁻10 এবং আগেরটা NH2 NP1 এই সূত্রটা কাজে লাগাবো। যদি এন এর মান অর্থাৎ পর্যায় যদি সেই মৌলটা যদি 6 বা 7 উপস্থিত থাকে, তাহলে আমরা n-2 F⁴ n-1 D⁻10 এবং যেটা ছিল NH2 NP1 এই সূত্রটাকে কাজে লাগাবো। বুঝলা? বুঝতে পারলাম আশা করি। এবার আমরা চলে যাই। দেখো, বোরন হলো 2 নম্বর পর্যায়ে অবস্থিত। এই 3 নম্বর, 4 5 এবং 6। যেহেতু 2 নম্বর পর্যায়ে অবস্থিত, তার জন্য 2s2 2p1 বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস এক কথায় ভাইলো, समझे क्या। এবার অ্যালুমিনিয়াম যেহেতু 3 নম্বর পর্যায়ে অবস্থিত, তাহলে 3s2 3p1। আবার গ্যালিয়াম যদি দেখো এবার 4 চলে আসে, লাফড়া হয়ে গেল দাদা। 4 চলে আসে, তাহলে 4 কি করবে? n-1, অর্থাৎ 4 থেকে 1 চলে গেল, তাহলে 3d10। আর যেটা হয় আর কি 4s2 4p1। এবং 5-এর জন্য একই দাদা, 4d10 5s2 5p1। এবং শেষের দিকে যদি যাই থ্যালিয়ামের ক্ষেত্রে, থ্যালিয়াম তো 6 নম্বরে অবস্থিত। তো 6 নম্বরের জন্য আমাদের এই সূত্রটাকে কাজে লাগাতে হবে। আমরা লিখবো ওটা কি? আমরা লিখবো হলো 4f14 5d10 6s2 6p1। দ্যাটস ইট, এটাই। বুঝতে পারলাম? এটা হলো বোরন পরিবারের যে সমস্ত মৌলগুলো রয়েছে তাদের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজে শিখে নিলাম। এখন আমরা এই বোরন পরিবারের প্রথম মৌল আর অর্থাৎ বোরন নিয়ে একটু আলোচনা করব। বোরন নিয়ে একটি কি করব? আলোচনা করবো, তাই তো। চলো আলোচনা করা যাক এবং আমাদের স্লাইডটাকে একটু করে ওঠানো যাক। হুম, চলো। এবার যে বোরন যে রয়েছে আমাদের, বোরন দাদা ভাই, এই যে বোরন দাদা ভাই আর রয়েছে, দাদা এবং ভাই। বোরন দাদা ভাই, দেখতে পাচ্ছ, একটা দাদা একটা ভাই। তো বোরনের দুটো আইসোটোপ। বোরনে কয়টা আইসোটোপ? দুটো আইসোটোপ। কয়টা আইসোটোপ? দুটো আইসোটোপ। একটা হলো তোমার B10 ও B11। প্রাচুর্যের দিক থেকে B11টা 80% পাওয়া যায় আমাদের ভূপৃষ্ঠে। মানে প্রাচুর্যের দিক থেকে, অর্থাৎ যদি কোন আইসোটোপটা যদি পাওয়া যায় বেশি এই ভূত্বকে, তাহলে বলতে হবে যে বোরনের B11 এর যে আইসোটোপটা রয়েছে এটা একটু বেশি পাওয়া যায়। বুঝতে পারলাম? আচ্ছা। আচ্ছা, যদি আমি ভালো করে আঁকানোর চেষ্টা করি জিনিসটা কেমন দেখাবে, দাঁড়াও।
এবার দেখো, এই যে বোরন রয়েছে এর আকার আকার অনেক ছোট। আকার কি ছোট। এবার আকার ছোট হওয়ার কারণে এদের আয়নাইজেশন এনার্জি হাই লেভেলের হয় ভাই, সেই লেভেলের হয়। তারপর এদের তড়িৎ ঋণাত্মকতা উচ্চ লেভেলের। তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা এদের তড়িৎ ঋণাত্মকতাও বেশি। এবার কথাটা হলো, এই ধাতু না অধাতু? এটি হলো অধাতু। এটি কি অধাতু। বোরনে কয়টা আইসোটোপ একটু আগেই বললাম, B10 ও B11। প্রাচুর্যের দিক থেকে এটা হলো 81%, মানে এটা এটা 81% পাওয়া যায় আমাদের ভূপৃষ্ঠে। আর এটা হলো 19% আমাদের পাওয়া যায় এই ভূপৃষ্ঠে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর এই যে বোরন, এই বোরনের ভূপৃষ্ঠে আচ্ছা কোন আকরিক থেকে আমরা পেতে পারি? এক কথায় বোরন, এক কথায় তো খনিজ বলতে পারি, কিন্তু এই বোরনটা আমরা কোথা থেকে পেতে পারি? বোরন পাওয়া যায় হলো অর্থোবোরিক অ্যাসিড থেকে। অর্থোবোরিক অ্যাসিড অর্থোবোরিক অ্যাসিড থেকে অর্থোবোরিক অ্যাসিড H3BO3। ঠিক আছে, তাছাড়া আর কোথা থেকে পাওয়া যায়? এই অর্থোবোরিক অ্যাসিড ছাড়াও আরেকটা আছে, সেটা হলো তোমার বোরাক্স থেকে পাওয়া যায়। কি থেকে পাওয়া যায়? বোরাক্স থেকে। আচ্ছা, বোরাক্সের সংকেত কি? বোরাক্সের সংকেত হলো Na2B4O7 এবং 10 অণু জল। আর তাছাড়া কোথা থেকে পাওয়া যায়? কার্নাইট থেকেও পাওয়া যায়, এটাও এক প্রকার আকরিক। কার্নাইটের সংকেত কি? আগের মতনই Na2B4O7, বাট 4 অণু জল, 10 অণু জল না, 4 অণু জল। এটা হলো বোরন সম্পর্কে মোটামুটি একটা সামথিং, বুঝলাম। এবার যদি আমি অ্যালুমিনিয়ামের দিকে যাই, এবার অ্যালুমিনিয়াম যদি আলোচনা করি, প্রাচুর্যের দিক থেকে এরা প্রচুর পরিমাণে ভূত্বকে পাওয়া যায়। অক্সিজেন ও সালফারের পরে এর নাম রয়েছে, এর নাম রয়েছে প্রাচুর্যের দিক থেকে, মানে কতটা পরিমাণ পাওয়া যায়। ঠিক আছে, এবার যদি চলে যাই হলো অ্যালুমিনিয়াম কোথা থেকে পাওয়া যায়, বলে অ্যালুমিনিয়াম দাদা ভাই তোমার যে বক্সাইট রয়েছে, বক্সাইট যে রয়েছে না, ওই বক্সাইট থেকে পাওয়া যায়। বক্সাইটের সঙ্গে তো হলো Al2O3, 2 অণু জল সামথিং, তেমনই কিছু একটা। Al2O3 2 অণু জল। এবং তাছাড়া পাওয়া যায় হলো তোমার ক্রায়োলাইট থেকে পাওয়া যায়, ক্রায়োলাইট থেকেও পাওয়া যায়। ক্রায়োলাইট কোন আকরিক আছে? Na3Al(F6), এখান থেকেও আমরা অ্যালুমিনিয়াম পেতে পারি। বুঝতে পারলাম? আর পরে হলো বাদ বাকি, তো এটা যদি করো তাহলেই চলবে। আর বাদ বাকি যদি তোমরা আর কি নলেজ বাড়াতে চাও তাহলে বই থেকে দেখে নেও, তেমন কিছু না। যদি আমি তাও হালকা হালকা বলে দিই, বাদ বাকি যে সমস্ত আর কি মৌলগুলো রয়েছে তাদের সালফাইড আকরিকে একটু বেশি পাওয়া যায়, যেমন লেড সালফাইড। তারপর তোমার হলো, তারপর জিঙ্কের সালফাইড, জিঙ্ক যে সালফাইড আছে সেটা, জিঙ্ক সালফাইড। তাছাড়া আর্সেনিক ও এদেরও কিছু সালফাইড আছে, ওই সালফাইড থেকেই মানে এদেরকে আমরা সংরক্ষণ করতে পারি, এক কথায়। ঠিক আছে, आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। इसलिए आज के लिए इतना ही।